আজ আবারও একটা সত্য ঘটনা ঘটে যাওয়া গল্প নিয়ে চলে আসলাম তোমাদের মাঝে। মা আমাকে কিভাবে স্বামী বানিয়ে তার সুখ চাহিদা আদর আবদারগুলো আমার কাছ থেকে পূরণ করত। শেষমেশ 8 মাসের গর্ভবতী হয়ে গেল। আমার প্রাণের বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমাদের গল্প ভান্ডার চ্যানেলে ওয়েলকাম। আজকে তোমাদের আপন মায়ের সাথে ছেলের অসাধারণ একটি ঘটনা বলবো। শেষ পর্যন্ত শুনলে তোমাদের ওটা স্থির থাকবে না, দাঁড়িয়ে যাবে। তাই তোমাদের দুটি পায়ে ধরে বলি, অন্তত আজকের ভিডিওটি মনোযোগ দিয়ে শুনো। আমার নাম সুজন। আমাদের পারিবারিক অবস্থা এত ভালো ছিল না। আমার আব্বা জব্বার শেখ রিক্সা চালাতেন, মা শেফালি বেগম ঘরের কাজ করতেন। আমার ছোট আরো 2 বোন ছিল, স্বর্ণা আর বর্ণা। প্রায় রাতেই আব্বা মদ খেয়ে এসে মাতলামি করত, আমাকে সামনে দেখলে পিটাইতো আর আমার বই খাতা ছুঁড়ে ফেলে দিত। তারপর মাকে চকির উপর নিয়ে লাগাতো। আমার মাও ওই প্রকৃতির ছিল, তাদের আওয়াজে আমারও দাঁড়িয়ে যেত। মা কখনো আমারে সাপোর্ট করেনি, বরং আব্বার মতো টাকা কামাইতে বলতো। এসব সহজের বাহিরে চলে যাওয়ার পর আমি আমার এক শিক্ষকের বাড়িতে জাগির হিসেবে চলে যাই এবং সেখান থেকেই মেট্রিকটা পাশ করি। তারপর আর এলাকাতে থাকিনি। ঢাকা একটা গার্মেন্টসে চাকরি নেই, আর সাথে ডিগ্রিতে ভর্তি হই। আজিমপুর বস্তিতে একটা অ্যাটাচড বাথরুমওয়ালা রুম নিয়ে থাকতাম। কোনো মতে দিন কেটে যাচ্ছিল। খাওয়া দাওয়ার একটু সমস্যা হইতো, কিন্তু আগের থেকে ভালোই ছিলাম। মাঝে মাঝে রুমে বস্তির মহিলা আনতাম। বিন্দাস লাইফ। হঠাৎই এক বিকেলে সবে রুমের সামনে আইসা দাঁড়াইছি, দেখি আমার খালাতো ভাই মন্টু আমার মা আর 2 বোন স্বর্ণা আর বর্ণারে নিয়ে হাজির। মন্টু ঢাকাতেই এক মেসে থেকে লেখাপড়া করে। যাই হোক, রাগ তো আর হইবার পারি না। দরজা খুইলা তাদের ভেতরে ঢুকে বসতে বললাম। মন্টু যেন তাগরে আয়নাই খালাস। সেটা বলল, সুজন ভাই আমি চললাম তাহলে, আমার এখন একটা টিউশনি আছে, সেটা ধরতে হবে। আচ্ছা যা। সালাম খাল্লাম্মা, চলি তাহলে। ভিতরে ঢুকতেই ছোট 2 বোন জড়িয়ে ধরল। আমারও তাদের দেখা মনটা কেঁদে উঠল। আমার বোনগুলা আমারে সত্যিই অনেক ভালোবাসে। মাঝে মাঝে ওইসবের জন্য টাকার টান পড়ত। মা আসাতে খাওয়া দাওয়ার আর কোনো সমস্যা থাকলো না, কিন্তু ভেতরের খিদেটা থেকেই যেত। সিঙ্গেল রুম হওয়াতে রাতে আমাদের সবাইকে এক খাটেই শোয়া লাগত। মা এক পাশে, মাঝে 2 বোন এবং আরেক পাশে আমি। রাতে আমি ঘুমাতে পারতাম না, আমার বাবাজি আমাকে ঘুমাতে দিত না। এক রাতে বাথরুমে যাওয়ার সময় দেখলাম মায়ের কাপড়া অনেকটাই উপরে উঠে রয়েছে। আমি এগিয়ে এসে হাত দিয়ে মায়ের মসৃণ পাটা একটু ছুঁয়ে দিলাম। নিচে সেই এক কাঁপুনি অনুভব করলাম। ভালো করে দেখার জন্য লাইটটা জ্বালিয়ে দিলাম। শুরুতেই বলেছিলাম আমার মা ওই ধরনের, বাবা যখন তখন দিত, আমারও তখনকার কথা মনে পড়ে গেল। মার বয়স কতই বা হবে? 36 কিংবা 37, যদিও দেখে একদমই বোঝা যায় না। কথায় বলে ব্যবহারের সব জিনিসই ভালো থাকে, বাবাও ব্যবহারের উপরেই রেখেছিল। আমি কসম করে বলতে পারবো, টাকা দিয়েও কখনো এমন কাউকে আমি পাইনি। সবগুলাই পুরানো মার্কা ছিল। কিন্তু মাকে দেখতে অনেক শক্তপোক্ত মনে হলো। এরপর বাথরুমে গিয়ে কাজ সেরে বের করে আপাতত শান্ত হয়ে নিজের জায়গায় এসে শুয়ে রইলাম। ঘুম তো তারপরও আসছে না। স্থির হয়ে অনেকক্ষণ থাকার পর অবশেষে চোখ বুজে এলো। অনেকদিন থেকেই প্রমোশন হবে হবে করেও হচ্ছে না। অবশেষে রহমান সাহেব অফিস থেকে রিজাইন করাতে সুপারভাইজারের পদটা আমি পাই। আসলেই মা আসার সময় আমার জন্য সৌভাগ্য সাথে করে নিয়ে এসেছিল। তিনি আসার পরেই সবকিছুই যেন হাতের মুঠো মনে হচ্ছে। বিকেলে বস্তিতে ফেরার পথে 1 কেজি মিষ্টি নিয়ে নিলাম। দরজায় দাড়ি টোকা দিতেই মা দরজা খুলে দিল, আর ওবরনাই আমি মাকে ধরলাম। দরজার বরাবরই খাচ্ছিল, মা সামলাতে না পড়ে খাটে পড়ে গেল, আর আমি মায়ের উপর। মনের মধ্যে প্রমোশনের খুশি থাকলেও এখনকার উত্তেজনাটা অন্যরকম। হঠাৎ ছোট বোন স্বর্ণা মিষ্টির বাক্সটা দেখে চিৎকার করে উঠল, আর এতেই মুহূর্তটা যেন শেষে হয়ে গেল। মা উঠে পড়ার জন্য নড়েচড়ে উঠল, আমিও তার উপর থেকে সরে গেলাম। ছোট বোন স্বর্ণা আর বর্ণা জিজ্ঞাসা করতে লাগতো, ভাইজান মিষ্টি নিয়ে আসলা যে? আমার প্রমোশন হয়েছে রে পাগলি। মা কইল, প্রমোশন কি রে? আমি কইলাম, আগে থেকে উপরে উঠে গেছি মা, এখন কষ্ট কম হবে, পয়সা বেশি পাবো। মা কইল, তা হইলে তো ভালোই হইল। আচ্ছা সুজন, তোর বাপরে জেল থেকে ছোটানোর ব্যবস্থা কর না। আমি কইলাম, কেন? তার কথা মনে পড়তেছে নাকি? মা কইল, হ মনে তো পড়বেই, আমার স্বামী না। আমি কইলাম, আমার সাথে থাকতে হইলে ভুইলা যাও, সে তোমাগরে কি দিছে? কষ্ট ছাড়া। আমি তোমাগোর সাথে থাকতে আর কাউরে লাগবো না। আর তুমি অহনা আমার খাইতাছ, আমার পড়তাছ, এখন থেকে আমারই তোমার সবকিছু ভাববা। মা কইল, আচ্ছা। আমার মা এমনই, আগে বাবার খাইতো আর বাবা যা কইতো তাই সঠিক মনে করতো, নিজের মাথা কখনো খাটায় না মা। আর এখন আমি যা কইতাছি তাই শুনতাছে। রাতে খাবার সময় ইচ্ছে করেই মায়ের গা ঘেঁষে বসেছি, মা কিছুই বলেনি। খাওয়া শেষে বা হাতটা মায়ের উরুর উপর রেখেই বিভিন্ন গল্প করতে লাগলাম। কি করে এই বস্তিতে উঠলাম হাবিজাবি। কিন্তু যাই বলছি মা আর 2 বোন মনোযোগ দিয়ে শুনল। এর ফাঁকে আমি হাতটা মায়ের কাঁধে উঠিয়ে স্বর্ণা আর বর্ণাকে বললাম, তোদের কাল স্কুলে ভর্তি করিয়ে দিব। ওরা তো খুশিতে হইচই করতে লাগলো। মা বাদশাদল, কি দরকার স্কুলে যাওনের, ঘরে থাকবো, ঘরের কাম শিখবো। আমি কইলাম, একবার বলছি যাইবো তো যাইবো, এই যুগে লেখাপড়া ছাড়া চলা যায় না, বুঝলা? মা কইল, হু। আমি ধীরে ধীরে মায়ের উপর কৃতিত্ব নিতে লাগলাম, আর মায়ের অভ্যাসেই কর্তার কথা শোনা। এখন যেহেতু আমি কর্তা, তো আমি যা বলি তাই শুনবে। রাত যথেষ্ট হয়েছে, এবার শুতে হবে। আমি মাকে বললাম, মা রাতে স্বর্ণা বর্ণা ঘুমের ঘোরে আমার গায়ে হাত পা তুলে দেয়, আমার ডিস্টার্ব হয়, এদেরকে এক পাশে দিয়ে তুমি এই পাশে শো। মা কইল, আচ্ছা ঠিক আছে বাপ।
দেখলাম আমার কথাই রইল স্বর্ণা বর্ণাকে এক পাশে দিয়ে মা আমার ডানেই শুয়েছেন। আমি ঘুমের ভান করে শুয়ে রইলাম। ঘুম তো আসছেই না, দুই বোনের খুনসুটি একসময় বন্ধ হয়ে আসলো। এদিকে আমার ঠাটিয়া আছে, আমি মায়ের বিপরীত দিকে ফিরে আছি। একসময় যখন বুঝলাম সবাই ঘুমিয়েছে তখন মায়ের দিকে ফিরলাম। মা আমার দিকে পিঠ করে শুয়েছিল। তার চুল থেকে নারিকেল তেলের ঘ্রাণ। হাত দিয়ে তার শাড়িটা উপরের দিকে তুলতে লাগলাম। মা কিন্তু একটুও নড়ল না। আমি বুঝে গেলাম মারও ইচ্ছে আছে। আমি মায়ের কানের কাছে মুখ নিয়ে কইলাম, শেফালি, আজ থেকে তোমার স্বামী আমি, তোমার সব আমিই মেটাবো। মা কইল, তাহলে আজ থেকে আমি তোমার বউ হলাম। আমি কইলাম, কি গো, কেমন লাগলো তোমার নয়া স্বামীর কাজ? মা কইল, আগের স্বামী থেকে ভালোই। আমি কইলাম, তার মানে বাবা তোমায় আসল মজা দিতে পারতো না? মা কইল, পারতো, কিন্তু তোমার সামনে কিছুই না, তার উপর লাল পানি খেয়ে অল্পতেই হাঁপিয়ে যেত। আচ্ছা সুজন, তুমি আমারে ছাইডা যাইবা না তো? আমি কইলাম, কোনো সময়তেই না। এখন থেইকা তো তুমি আমার বউ। এই মা হইলে হয়তো ছাইডা যাইতাম, কিন্তু বউরে কি ছাড়ন যায় কও? তোমার মতো আরেকটা কই পামু কও? মা কইল, তুমি তোমার বাপ থেইকাও ভালো। সকালে একটু দেরিতেই উঠলাম। স্বর্ণা আর বর্ণার হইচই ঘুম ভেঙে গেল। মাকে বলতে শুনলাম, তোদের ভাইজান ঘুমাচ্ছে, এমন করছিস কেন? একদম মায়ের খাবি কইলাম। স্বর্ণা কইল, ভাইজান এত বেলা অবধি ঘুমালে আমাদের স্কুলে নিবে কে? আমি আধবোজা চোখে বললাম, এই তো ভাইজান উঠে গেছি। বাথরুমে গিয়ে গোসল করে তারপর সবার সাথে নাস্তা করলাম। মা আগেই আমাকে নাস্তা দিল। বড় ডিমটাও আমার পাতে দিল। সব শেষে আমার পাশে এসে বসলো, আমিও পেছন থেকে হাত দিলাম। নাস্তা শেষে দুই বোন মার থেকে বিদায় নিল। যাওয়ার আগে মাকে কাছে ধরে তারপর বের হলো। আমিও সেই সাথে ধরে বললাম, আসছি গো। মা কইল, তাড়াতাড়ি ফিরিও। আমি কিছুক্ষণ থেকে অফিসে চলে গেলাম। গার্মেন্টসের মেয়েগুলোও সব সুন্দরী। এদেরকে দেখেই আমার বারবার মায়ের কথা মনে পড়ে যাচ্ছিল। অফিস শেষে মার্কেট থেকে মায়ের জন্য কিছু ছোট কাপড় কিনে নিলাম। ঘরে ফিরে মায়ের হাতে প্যাকেট ধরিয়ে দিলাম। মা মুচকি হাসল। নাস্তা বানিয়ে রেখেছিল, তা খেলাম। উল্লেখ্য, পুরের খাবার আমি গার্মেন্টসের পাশের একটা ঝুপড়িতেই খাই। স্বর্ণা আর বর্ণা একজন একজনের পিছনে লেগেই রয়েছে। বুঝলাম আরো বড় একটা বাসা দরকার। রাতে খাওয়া শেষে বর্ণা কিছুক্ষণ বই নিয়ে গুনগুন করে ঘুমোতে গেল। মা আমার পাশেই শুয়েছিল। তার মাথাটা আমার ডান হাতের উপর ছিল। আমি কইলাম, কি হবে নাকি এক রাউন্ড? মা কইল, তোমার ইচ্ছাই আমার ইচ্ছে। আমি কাছে টেনে নিলাম। মা কইল, এই নিচে চলো না, ঘাটে আমার ভয় করে যদি বর্ণা বা স্বর্ণা উঠে যায়। আমি কইলাম, আচ্ছা চলো। নিচের হালকা খালি জায়গাটায় মাদুর বিছিয়ে বালিশ দুইটা নিয়ে নিচে নেমে আসলাম। আমি আবার কাজ করার সময় কথা বলতে ভালোবাসি। আমি কইলাম, জানো বউ, আজ বর্ণাকে ভর্তি করানোর সময় তার বাবার নামের জায়গায় আমার নাম দিয়েছি, ঠিক হয়েছে না? মা কইল, একদম ঠিক করছো, তুমি বর্ণার মার স্বামী হইলে তার আব্বাই তো হইবা। আমি কইলাম, এখানে আরাম পাইতাছি না, কাই নতুন বাসা দেখতাছি। মা কইল, কি দরকার বাড়তি খরচের, একটু কষ্ট হইলেও টেহা তো বাঁচতাছে। আমি কইলাম, আরে ধুরো, কত টেহা আইবো যাইবো, আমার বউ তো একটাই, তাই না? মা কইল, কয়দিন পর যখন নিজে বিয়া করে ফেলবা তখন আর এই বউয়ের কথা কি মনে থাকবো? মায়ের এই কথা শুনে আমি গতি বিডিয়ে দিলাম। সকালে ঘুম থেকে উঠতে অনেক দেরি হয়ে গেল। মা আমার পাশে ছিল না, অনেক আগেই উঠে গিয়েছে। বর্ণা স্কুলে যাবে তাই জ্ঞান জ্ঞান করছে, আমি কেন এখনো উঠছি না। তাকে স্কুলে দিয়ে আসতে হবে। স্বর্ণা মাকে জিজ্ঞাসা করছে, মামা ভাইজান কেন নিচে শুইছে? মা কইল, তোর ভাইজানের গরম বেশি, এই কারণেই নিচে শুইছে, যাতে ঠান্ডা হইতে পারে। তাড়াতাড়ি গোসল সেরে নাস্তা করে নিলাম। এমনিতেই দেরি হয়ে গিয়েছে, তাই আর দেরি করলাম না, বর্ণাকে নিয়ে বের হয়ে আসলাম। বোনকে স্কুলে পৌঁছে দিয়ে আমি অফিসের দিকে চললাম। আমার বস হেলাল সাহেব ঠিক আমার মতো লোক। তার রুমের পাশ দিয়ে যাওয়ার সময় হাসি ঠাট্টার আওয়াজ পেলাম। হয়তো কোনো মেয়ের সাথে রসালো আলাপ করছে। আমি আমার প্রোডাকশনের কাজ দেখতে লাগলাম। মেয়েদের কাজ বুঝিয়ে দিয়ে ডেস্কে গিয়ে বসলাম। ডেলিভারির ফাইল দেখতে দেখতেই সময় কেটে গেল। আজ একটু তাড়াতাড়ি করে অফিস থেকে বের হলাম। একটা বাসা খোঁজা লাগবে। আমি বিদায় নিয়ে চলে আসলাম। মা দরজা খুলে দিতেই ক্লান্ত দেহটাকে বিছানায় এলিয়ে দিলাম। মায়ের ডাকেই তন্দ্রাটা ভেঙে গেল। মা খাটে ঝুঁকে আমায় ডাকছিল। ঘুমিয়ে পড়লা নাকি, ভাত খাবা না? আমি মায়ের এক হাত ধরে টান দিতেই সে নিচে এসে পড়ল। তরকারি গরম করেছি, ভাত খেয়ে নেও। আমি হাত মুখ ধুয়ে বোনদের সাথে যোগ দিলাম। বর্ণা, জানো ভাইজান আজ স্কুলের ম্যাডামে একটা কবিতা মুখস্থ করতে দিচ্ছে। তাই নাকি? তুমি কি মুখস্থ করছো? ভাইজান, তুমি শুনবা নাকি? মাঝখানে মা ধমকে উঠল, বর্ণা, তোরে কইছি না খাবার সময় বেশি কথা না বলতে? বর্ণা আর কথা না বলে ভাত খেতে লাগলো। স্বর্ণাও চুপচাপ। বুঝলাম আমি এ ঘরের কর্তা হলেও করতে কিন্তু মা। আমি খাওয়া শেষ করে শুয়ে রইলাম। বর্ণা এবার আমায় তার কবিতা শোনাতে থাকলো। এদিকে মা খাটের এক কোণে উল্টো দিকে ফিরে চুল আঁচড়াচ্ছিলেন। তার চিকন কোমরটা লাইটের আলোয় হেব্বি দেখাচ্ছিলেন। ছোট বোনের কবিতার দিকে মনেই দিতে পারলাম না। এর মধ্যে বর্ণা আরেকটা কবিতা পড়তে গেল। অনেক রাত হয়েছে, সকালে আবার স্কুলে যেতে হবে, ঘুমো এখন। স্বর্ণা তার ওয়ার্ড বুকের ছবিগুলো দেখছিল, সে নারাজ। মা, আমার তো স্কুল নেই, আমিও ঘুমাবো। ঘুমাতে হবে। সে বই রেখে চোখ বুজে রইল। মায়ের দিকে ইশারা দিতেই মা লাইট অফ করে আমার পাশে এসে শুলো। সে বোনদের দিকে ফিরে শুয়েছে। মা ধাক্কা দিচ্ছে যাতে এখনই শুরু না করি, কারণ বোনেরা হয়তো এখনো ঠিকমতো ঘুমায়নি।
শেফালি, কাল থেকে আর আমাদের কষ্ট করতে হবে না, নতুন বাসা দেখেছি। মা কইল, বলো কি? কি দরকার ছিল? আরে এভাবে আর কতদিন? মা, তা ঠিক কইছ, বাচ্চাগুলা দিন দিন বড় হইতাছে। এখন নতুন বাসাতে কিন্তু তুমি আমার বউ হিসেবেই যাবা, আর স্বর্ণা আর বর্ণা আমার মেয়ে। মা, মনে এটা কেমনে সম্ভব? আমি জানি না কেমনে সম্ভব, কিন্তু তুমি সম্ভব করবা। মা, আমি না হয় তোমারে স্বামীর নামলাম, কিন্তু স্বর্ণা বর্ণা কি তোমাকে তাগো বাপ ডাকবো নাকি? ডাকবো, আর তুমিই ব্যবস্থা করবা যেমনই পারো। আজ সবার আগে আমার ঘুমাই ভাঙলো, দেখলাম মা পাশে শুয়ে আছে। কি মায়াবী এক নারী, চেহারাতেই দুনিয়ার সব মায়া এবং সরলতা। মায়ের সবচেয়ে বড় গুণ হলো ঘরের কর্তার উপর বিশ্বাস রাখা। আগে মায়ের উপর আমার অনেক রাগ জমেছিল। কেন এই মহিলা কখনো বাবার আচরণের প্রতিবাদ করল না? আজ বুঝতে পারছি কেন করেনি। যার কাছে সে রাতের আধারে বশ্যতা স্বীকার করে নিয়েছিল, যার সাথে সে প্রতি রাতে প্রতিক্রিয়ায় মতে উঠত, তার কথার উপরে সে কথা বলতে শিখেনি। তার কথাই সে মাথা পেতে নিয়েছিল, হোক সেটা ভুল কিংবা শুদ্ধ। লক্ষ্মীটি, সকাল হয়েছে, উঠবা না? মা ধীরে ধীরে চোখ খুলতে লাগলো। আমি তার কোমর জড়িয়ে আছি। মা, কি ব্যাপার আইজকে তুমি এত সকালে কেমনে উঠলা? টেমার টানে গো শেফালি। মা, হয়েছে সকাল সকাল আবার শুরু কইরা দিও না, সরো, আমারে উঠতে দেও। মা উঠেই কাপড় নিয়ে গোসলখানা ঢুকে গেল। পাক্কা আধ ঘন্টা পর বের হলো, অন্য কাপড় পরে তার ভেজা চুল গামছা দিয়ে মুছে গামছা সমেত খোপা করে রাখলো। তারপর আমি গিয়ে ফ্রেশ হলাম। মা এই ফাঁকেই স্বর্ণা আর বর্ণাকে জাগিয়ে দিল। তারাও একে একে দাঁত ব্রাশ করে ফ্রেশ হয়ে নিল। এরপর মা আবার নাস্তা বানানোর কাজে হাত দিলেন। আসলে প্রতিদিন তো সকালে ঘুমেই থাকি, অনেক কিছুই লক্ষ্য করা হয় না। নাস্তা বানানোর সময় বিন্দু বিন্দু ঘামে তাকে আরো অনেক বেশি আবেদনময় লাগে। আমি তাকে সাহায্যের ছুতো বারবার ছুঁয়ে দিচ্ছিলাম। বোনেরা তো তাদের নিজেদের মধ্যকার খুনসুটিতেই ডুবেছিল। অবশেষে নাস্তা সারলাম। মাকে বলে রেখেছি কাপড় চোপড় আর বাসন কোসন সব যেন গোছগাছ করে রাখে। আমি এসে ফ্যান আর খাটটা খুলব। বর্ণাকে স্কুলে দিয়ে আমি অফিসে চলে গেলাম। অফিস থেকে আজ হাফ শিফটেই বের হয়ে আসি। আসার সময় হেলাল সাহেবকে বলি বস আসলে যেন সামলে নেন। বের হয়েই পাশের মার্কেটে যাই, মায়ের জন্য একটা বোরখা দেখতে থাকি। মা যেহেতু হলদে সাদা রঙের, তার জন্য কালো রংটাই পারফেক্ট মানাবে। একটা বোরখা নিলাম, সাথে এবং এক জোড়া নতুন জুতো, কিছু চুড়ি আর হালকা একটা বড মেকআপ বক্স। স্বর্ণা আর বর্ণার জন্যও নতুন জামা আর জুতো কিনি। মা বলেছিল তার জন্য বডি কিনতে, কিন্তু আমি কিনলাম না, কারণ এক সিনিয়র ভাই বলেছিলেন বডি খেলে নাকি শরীর মুটিয়ে যায়। আমি চাই না আমার মা প্লাস বউটা মুটিয়ে যাক। সব শপিং করা শেষে ঘরে ফিরে যাই। মা অনেক খুশি হলেন, স্বর্ণাও খুশিতে আত্মহারা। মা ঘরের সব কিছুই গুছিয়ে রেখেছিল। আমি স্কুল থেকে বর্ণাকে নিয়ে আসলাম, তারপর সিলিং ফ্যান ও খাটটা খুলে রাখলাম। মিনি ট্রাক ড্রাইভার রনিকে বলে রেখেছিলাম, ফোন দিতেই চলে আসলো। সব উঠিয়ে নিলাম। বস্তিতে কেউ তেমন পরিচিত ছিল না। এখানকার মানুষকে কখন আসে কখন যায় তারই ঠিক নেই, পরিচয় হবেটা কখন। মা বোরখা পরার পর তাকে পুরোই নায়িকাদের মতো লাগতেছিল। আরও মুখে হালকা মেকআপ করার কারণে বয়সও অনেক কম মনে হয়। বর্ণা, স্বর্ণা আর আমি সিএনজি করে বসিলা গেলাম। মালিক আপাকে ফোন দিতেই বাবুলকে দিয়ে চাবি পাঠিয়ে দিল। তালা খুলে গেটের ভেতরে ঢুকতেই দেখি সেদিনের সম্পূর্ণ উল্টো চিত্র। সেদিন কেমন অপরিষ্কার ছিল, আজ একেবারেই ঝকঝকে। বাড়িটা মায়ের অনেক পছন্দ হলো। বাবুল ভাই চাবি বুঝিয়ে দিয়ে চলে গেলেন। কিছুক্ষণ পর ট্রাক আসলে সেখান থেকে রনির সাথে ধরে সব স্বর্ণামাল বাহির করে নিই। মোটামুটিভাবে খাট ফ্যান ফিট করার পর রনি সহ আমরা টিফিনকারি করে বয়ে আনা মায়ের রান্না করা মাংসের খিচুড়ি খেলাম। ভাবি খিচুড়িটা অস্থির হয়েছে। আমি কিন্তু রনিকে বলিনি যে সে আমার বউ, কিন্তু রনি অনুমান করে নিল। এ থেকে বোঝা যাচ্ছে শুধু আমার চোখে নয়, বাকিদের চোখেও মাকে কম বয়সী মনে হচ্ছে। মা, আরো কিছু নেও। রনি, না না ভাবি, এর থেকে বেশি খেলে আর নড়তে পারবো না। আমি, তোর ভাবির হাতের রান্না সত্যিই খুব ভালো হয়। আমার বউ বলে না, নিরপেক্ষভাবেই বলছি। আমি হাসতে লাগলাম। মা, হয়েছে হয়েছে, তুমি এবার থামো। খাওয়া শেষে রনিকে ভাড়া বুঝিয়ে দিলাম। সে চলে গেল। মা এরই মধ্যে ঘর গুছানোর কাজে লেগে গিয়েছেন। একেবারে জাত গিন্নি। আমি ক্লান্ত হয়ে শুয়ে রইলাম। আমার পিচ্চি বোন বর্ণাও ক্লান্ত হয়ে আমার পাশেই শুয়ে পড়ল, আর স্বর্ণা মায়ের পিছনে পিছনে মায়ের কাজ বাড়াচ্ছে। বর্ণা বলল, ভাইজান, বাড়িটা আমার খুব ভালো লাগছে। আমি কইলাম, তাই নাকি রে? আমি তাকে কাতুকুতু দিতে থাকলাম। এর ফাঁকে আমি আবার ফার্নিচার দোকানে গেলাম, স্টিলের একটা খাট প্লাস ফোম এবং একটা সিলিং ফ্যান কিনে নিয়ে আসি। ঘর গোছাতে গোছাতে মাগরিবের আজান দিয়ে দেয়। এটা রুমে ছোট ওয়ার্ডরোবটা এবং বড় খাটটা দিলাম, আর দ্বিতীয় রুমে স্টিলের খাট প্লাস সিলিং ফ্যান লাগালাম। কিচেনে সিলিন্ডার প্লাস চুলা ফিট করলাম। আর সব বাসনকোসন মা রান্নাঘরে সেলের উপর গুছিয়ে রাখলো। সব টাকার উপর দিয়ে গেল। ভাগ্যিস আগ থেকেই ব্যাংকে কিছু টাকা করে রেখেছিলাম। মা অবশ্য বাড়তি খরচে বিরক্ত, তার এক কথা, কেন স্টিলের খাটটা কিনলাম। তার কানে কানে বললাম, রাতে বুঝবা। মা লজ্জায় টমেটোর মতো লাল হয়ে গেল। মাস্টার বেডরুমে ঢুকে বাথরুম থেকে আমি ফ্রেশ হয়ে নিলাম। তারপর মা ফ্রেশ হওয়ার জন্য বাথরুমে ঢুকলো। বস্তির মতো এত কোলাহল আর শোরগোল থেকে বের হয়ে ভালোই লাগছে। অবশেষে মন মতো একটা বাড়ি পাওয়া গেল, মন মতো বিছানা। মা বের হয়ে পাল্টাচ্ছে। মাকে আমার দিকে ফিরাতেই তার মুখ থেকে চোখ সরাতে পারছিলাম না। হালকা লিপস্টিকে তাকে একেবারে সুন্দর লাগছিল। কি রে এমন কইরা? তোমারে শেফালি, তোমারে দেখি।
আমার মধ্যে কি আছে এমন? তোমার মধ্যে সব কিছুই আছে, সব। আমারে ছাইডা যাইবা না তো, কও। কখনো যাবো না। আমার মাথা ছুঁইয়া কও। এই তোমার মাথা ছুঁয়ে কইলাম।